টু সঞ্জিত কেমিস্ট্রি অফিসিয়াল। আজ আমরা যেটা পড়ব সেটা হচ্ছে নবম শ্রেণীর মিশ্রণের উপাদানের পৃথকীকরণ। নবম শ্রেণীর মিশ্রণের উপাদানের পৃথককরণ। আচ্ছা, এই অধ্যায়ের তোমাদের এটা থার্ড সামারিতে আমাদের যে বাকি অধ্যায়গুলো বেঁচে আছে তার মধ্যে এটা একটা গুরুত্বপূর্ণ অধ্যায়টি খুবই ছোট, কিন্তু এখান থেকে খুবই গুরুত্বপূর্ণ কয়েকটা প্রশ্ন আসে। এবং এই অধ্যায়ে মূলত হায়ার এডুকেশন অর্থাৎ যদি রিসার্চ বা গবেষণা পিএইচডিতে আমরা যাই তাহলে এই অধ্যায়ের কনসেপ্ট এবং প্রতিনিয়ত এখানে যা কিছু শিখবো ওখানে আরো বিস্তারিত ওখানে আমরা করব। অর্থাৎ এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ খুবই একটা অধ্যায়। আচ্ছা, এই অধ্যায়ে হঠাৎ এরকম নামকরণ হওয়ার কারণ কি, বা এই অধ্যায়কে যদি আমি ছোট্ট করে ভেঙে বলি তাহলে এই অধ্যায়ে মূল যেটা আমরা পড়বো সেটা হচ্ছে মিশ্রণ। একটা মিশ্রণ আমরা নেব, সেটা কি আমরা এর আগে পড়েছি পরমাণুর গঠনের অনেকগুলো অধ্যায়ের মধ্যে আমরা পড়েছিলাম ওখানে কি দ্রবণ। ওইখানে কি পড়েছিলাম দ্রবণ। ওখানে আমরা দেখেছি ওইখানে আমরা দেখেছিলাম যে দ্রবণ বিভিন্ন প্রকারের মিশ্রণে হতে পারে, যেমন কঠিন তরল, কঠিন গ্যাস ইত্যাদি সব দ্রবণ। অর্থাৎ দ্রবণে কি দুই বা ততোধিকের মিশ্রণ থাকবে। এখান থেকে আমরা কি জানলাম, দুই বা ততোধিকের মিশ্রণ এখানে মিশে থাকবে। দুই বা ততোধিক, দুই বা ততোধিকের মিশ্রণ, দুই বা ততোধিকের মিশ্রণ এখানে থাকবে। এবার হচ্ছে উপাদানের কথার অর্থ কি? উপাদানের কথার অর্থ হচ্ছে ওই মিশ্রণে কে কে আছে। ধরো এখানে যদি আমি বলি কোন একটা মিশ্রণ জল আর চিনির মিশ্রণ, জল আর কি চিনির মিশ্রণ, জল প্লাস চিনি, জল আর চিনির মিশ্রণ, জল আর কি চিনির মিশ্রণ, জল চিনির মিশ্রণ। তাহলে উপাদান বলতে এখানে কি না, উপাদান বলতে এখানে বোঝাচ্ছে কি না, এই দ্রবণে কারা কারা আছে, কে কে আছে। এখানে আছে কি জল আর চিনি, এটাই হচ্ছে উপাদান। জল আর চিনি এই মিশ্রণের উপাদান। আর কি লাস্ট যেটা বেঁচে আছে সেটা কি পৃথকীকরণ করার অর্থ কি দুজনের যেটা যে মিশ্রণ, এই মিশ্রণ থেকে দুজনকে আলাদা করা। দুজনকে কি করা, আলাদা করা, দুজনকে আমরা আলাদা করব, আলাদা করার চেষ্টা করব। মেনলি এটা হাই এডুকেশনে যখন আমরা রিসার্চ মূলক কাজে আমরা যুক্ত হব, প্রতিনিয়ত কিছু না কিছু আমরা ওইখানে পড়ব। যাই হোক, এই অধ্যায়কে ছোট করে যদি আমি বলি, এই অধ্যায়ের মূল নামকরণ বা এই অধ্যায়ে আমরা কি পড়তে যাচ্ছি সেইটা হচ্ছে এইগুলো। অর্থাৎ একটা দ্রবণ থাকবে বা একটা মিশ্রণ থাকবে যেখানে দুই বা ততোধিকের মিশ্রণ হতে পারে, সেটা জল চিনি হতে পারে, জল নুন হতে পারে ইত্যাদি, অনেক কিছু হতে পারে। সে থাকবে। 2 নম্বর আমরা কি পড়বো না, উপাদান। উপাদান বলতে কি না, ওই মিশ্রণ বা ওই দ্রবণ কার কার মিশ্রণ বা কে কে নিয়ে গঠিত, তাদের দুজনকে বা দুজন অথবা তিনজন, দুই ততোধিক থাকলে ততটাই হবে। নিয়ে আমরা কি করবো, সেগুলোকে আমরা কি বলবো, উপাদান। আর পৃথকীকরণ মানে কি, আলাদা করবো। এই দুজন যদি থাকে দুজনকে আমরা আলাদা আলাদা ভাবে সেপারেটলি ভাবে আমরা আলাদা করব। তিনজন থাকলে তিনজনকে আলাদা করব। এই অধ্যায়ে আমরা এই জিনিসটা নিয়ে আমরা আজ আলোচনা করব। আচ্ছা, এই অধ্যায়ে টোটাল আমরা কি কি পড়বো। ফার্স্ট আমরা পড়বো কি, এই অধ্যায়ে টোটাল আমরা কি পড়বো। এই অধ্যায়ে ফার্স্ট আমরা পড়বো কি, প্রথম জানবো যে এখানে যে মিশ্রণটা নেওয়া হবে একটু অন্য ধরনের, সেইটা কয়েকটা শর্ত আরোপ করা হবে। সেইটা নিয়ে প্রথম আমরা পড়বো। অর্থাৎ যদি আমি বলি না, এখানে যে মিশ্রণটা নেব সেটা একটা বিশেষ ধরনের মিশ্রণ আমরা এখানে নেব, যেখানে শর্ত আরোপ করব। 2 নম্বর আমরা কি নিয়ে আলোচনা করব। এই অধ্যায়ে টোটাল
সামারি আকারে আমি যদি লিখি তাহলে কি কি নিয়ে এই অধ্যায়ে আমরা আলোচনা করব। খুবই ছোট অধ্যায় কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা অধ্যায়, এখান থেকে প্রশ্ন অনেক কিছুই আসে। প্রথম আমরা মিশ্রণ নিয়ে আলোচনা করব, অর্থাৎ যে মিশ্রণটা এখানে নিয়ে আমরা পড়াশোনা করব বা স্টাডি করব, সেই মিশ্রণটাকে নিয়ে সেই মিশ্রণ কোনো নর্মাল মিশ্রণ না কোনো কিছু শর্ত বা কন্ডিশন আরোপ করা হবে, সেইগুলো নিয়ে আমরা পড়বো। 2 নম্বর যেটা আমরা পড়বো সেটা হচ্ছে হঠাৎ আমরা পৃথকীকরণ করতে যাব কেন, অর্থাৎ প্রয়োজনীয়তা নিয়ে পড়বো। এই অধ্যায়ের প্রয়োজনীয়তা, এই অধ্যায়ের প্রয়োজনীয়তা নিয়ে আমরা আলোচনা করব। কেন এই অধ্যায়ে আমরা পড়বো, প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করব। এই অধ্যায়ের প্রয়োজনীয়তা নিয়ে আমরা আলোচনা করব। 3 নম্বর আমরা কি পড়ব, 3 নম্বর আমরা পড়ব কি না, 3 নম্বর কি না, পৃথকীকরণ অনেকগুলো পদ্ধতিতে হয়, সেই পদ্ধতিগুলো আমরা সম্বন্ধে জানবো, কি কি পদ্ধতিতে হয়, কি কি পদ্ধতিতে পৃথকীকরণ হয় সেটা আমরা জানবো। আচ্ছা, এরপর আমরা এই অধ্যায়ে আর কি নিয়ে আমরা এখানে আলোচনা করব, সেটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের সিলেবাসে পদ্ধতি অনেক রকমই আছে। এখানে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা আমরা দুটো পদ্ধতি নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে একটা কি পাতন, দুটো না তিনটা নিয়ে আলোচনা করব। একটা ছোট আকারে আছে, একটা কি পাতন আমরা পড়ব, পাতন পড়ব। আচ্ছা, পাতন, এখানে আমরা পাতনের কি পড়ব না, পাতনের সংজ্ঞা পড়ব, পাতনের প্রক্রিয়ার প্রয়োগ পড়ব, যে কথায় কথায় এই পদ্ধতি আমরা প্রয়োগ করতে পারবো সেইটা নিয়ে পড়বো। আর কি না, এখানে এই পরীক্ষাটা করার জন্য কি কি উপকরণ দরকার সেইটা নিয়ে আলোচনা করবো। আর প্রসিডিওর পড়বো, প্রসিডিওর কিভাবে আমরা এগোবো, কিভাবে কাজ করবো সেটা নিয়ে আমরা আলোচনা করবো। আচ্ছা, এরপর আমরা যেটা পড়বো সেটা হচ্ছে এই অধ্যায়ে যেটা পড়বো সেটা হচ্ছে আংশিক পাতন। সেটা কি, সেটা হচ্ছে আংশিক পাতন। সেটা কি, সেটা হচ্ছে আংশিক পাতন। আংশিক পাতনে একই পাতনের মধ্যে আমরা এখানে সবকিছু আলোচনা করব। এখানে সবকিছু আলোচনা, লাস্ট আমরা এই অধ্যায়ে যেটা আমরা পড়বো সেটা হচ্ছে লাস্ট আমাদের যেটা আছে সেটা হচ্ছে কি না, ফানেলের মাধ্যমে পৃথকীকরণ করা যায় সেইটা নিয়ে আমরা পড়বো। খুবই ছোট আকারে আছে ফানেল। আমরা মেনলি পাতন আর আংশিক পাতনটা খুব ভালো করে পড়বো। আর কি পড়বো লাস্ট কি, ফানেল। ফানেলও একটা পদ্ধতি, একটা ইনস্ট্রুমেন্ট, ইনস্ট্রুমেন্টের মাধ্যমে পৃথকীকরণ করা হয় দুটা মিশ্রণকে, সেটা নিয়ে আলোচনা করবো। টোটাল এই অধ্যায়ে আমরা যা যা কিছু পড়বো তার সামারি আকারে এইগুলোই। প্রথম আমরা কি পড়বো, মিশ্রণ পড়বো, যে এখানে কি ধরনের মিশ্রণ আমরা ব্যবহার করব, সেই মিশ্রণ নিয়ে আমরা এখানে পড়বো। 2 নম্বর কি পড়বো না, এই অধ্যায়ে পড়ার প্রয়োজনীয়তা কি, কেন এই অধ্যায় আমরা পড়বো, কেন পৃথকীকরণ করতে হলো, সেইটা নিয়ে আমরা পড়বো। 3 নম্বর আমরা কি না, পৃথকীকরণ করার জন্য কয়েকটা পদ্ধতি আছে, সেই পদ্ধতিগুলোর নাম আমরা সম্বন্ধে জানবো। সেখান থেকে আমাদের সিলেবাসে দুটো জিনিস আছে, সেটা আছে 1 নম্বর কি পাতন আছে, পাতনের একটা পদ্ধতি, আর কি আংশিক পাতন। আর একটা কি আছে না, ফ্যানেলের মাধ্যমে, ফ্যানেল একটা ইনস্ট্রুমেন্ট, ফ্যানেলের মাধ্যমে দুটো মিশ্রণীয় বা দুটো তরল এখানে আমরা পৃথকীকরণ করতে পারবো। ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা প্রথম জেনে নিই এই অধ্যায়ে এখানে যে মিশ্রণটা আমরা ব্যবহার করব সেই মিশ্রণটা কেমন টাইপের মিশ্রণ হতে পারে, কেমন টাইপের মিশ্রণ এখানে আমরা নেব, যে কেমন টাইপের মিশ্রণ বা দ্রবণ এখানে আমরা ব্যবহার করব। আচ্ছা, এখানে দ্রবণ আর মিশ্রণ, এখানে যে মিশ্রণটা ব্যবহার করব সেটা দ্রবণ থেকে একটু আলাদা টাইপের। এটা কি একটা স্পেশাল কেস বলতে পারো দ্রবণের, এটাও একটা দ্রবণ কিন্তু ওয়ান টাইপ অফ স্পেশাল কেস। সেটা কি না, সেটা হচ্ছে এখানে যে মিশ্রণটা আমরা ব্যবহার করব তারা যেন নিজেদের মধ্যে কোনো রাসায়নিক বিক্রিয়া না করে, যেন না করে, অর্থাৎ কেমিক্যাল রিয়েকশন তারা যেন না করে। রাসায়নিক বিক্রিয়া যে দুই বা ততোধিক যে মিশ্রণটা আমরা নেব এখানে, তারা যেন নিজেদের মধ্যে কোনো রাসায়নিক বিক্রিয়া যেন না করে, এক নম্বর আমাদের কন্ডিশন কি, কোনো রাসায়নিক বিক্রিয়া যেন না করে। 2 নম্বর কি, 2 নম্বর
সেটা কি হতে পারে, এখানে যে মিশ্রণ ব্যবহার করবো সেটা কি হতে পারে, যে মৌলিক মৌলিক পদার্থের মিশ্রণ হতে পারে বা যৌগিক পদার্থের মিশ্রণ হতে পারে। মৌলিক পদার্থের মিশ্রণ কি, মৌলিক পদার্থের মিশ্রণ, মৌলিক পদার্থের মিশ্রণ কি, যদি আমি একই টাইপের দুটো পদার্থের মিশ্রণ আমি করি, ধরো ধরো মিনারেল ওয়াটার আর ধরো ডিস্টিল ওয়াটার, বা যে এই একই টাইপের যখন আমরা যদি মিশ্রণ নিয়ে আমরা করি সেটা কি একই টাইপের যেটা আমরা সেটা মৌলিক। আর যৌগিক কি, যৌগিক হচ্ছে যৌগিক হচ্ছে বাদ বাকিগুলো যেগুলো পড়ে আছে সেটা যৌগিক। যৌগিক যে কোনো হতে পারে, তরল কঠিন হতে পারে, যেমন জল আর চিনি হতে পারে, জল আর নুন হতে পারে, বা আয়োডিন ক্লোরোফর্ম হতে পারে, আয়োডিন আয়োডিন আর ক্লোরোফর্ম হতে পারে, যাতে চেতনানাশক হিসেবে আমরা ব্যবহার করি, CaCl3 ক্লোরোফর্ম হতে পারে। এছাড়া আরো কি অ্যাসিটন হতে পারে, মিথাইল অ্যালকোহল হতে পারে, অথবা মিথানল জল হতে পারে, এই টাইপের গুলো হতে পারে, এখানে হতে পারে। আচ্ছা, তাহলে এবার এরা কি, এরা হচ্ছে যে কোনো ওজন অনুপাতে আমরা এদের মিক্সচার আমি নিতে পারি, যে কোনো ওজন অনুপাতে, যে কোনো ওজন অনুপাতে। ওজন অনুপাতে মানে কি, ধরো আমরা পড়ে এসেছি তোমার হচ্ছে অ্যামোনিয়া উৎপাদনে আমরা পড়ে এসেছি হেবার রিভার্স পদ্ধতি, N2 প্লাস N2 প্লাস 3H2 N2 প্লাস 3H2 N2 প্লাস 3H2 রিভার্সিবল চিহ্ন, এমনকি 2 অ্যামোনিয়া N2 প্লাস H2 রিভার্সিবল চিহ্ন কি 2 অ্যামোনিয়া, উভয়মুখী চিহ্ন 2 অ্যামোনিয়া। অর্থাৎ এখানে যে সামনে যে, আচ্ছা এখানে আমরা কি ওজন অনুপাতে মানে সামনে যে কোএফিসিয়েন্ট অর্থাৎ সহগ, এখানে N2 সামনে কিছু নেই মানে কি না 1 আছে, অর্থাৎ 1 ভাগ নাইট্রোজেন নিয়েছি, আর কত ভাগ হাইড্রোজেন নিয়েছি না 3 ভাগ হাইড্রোজেন আমরা নিয়েছি। নিয়ে যদি আমি বিক্রিয়া করি তাহলে কত ভাগ অ্যামোনিয়া এখানে তৈরি হয়েছে না 2 ভাগ অ্যামোনিয়া তৈরি হয়েছে। এটা হেবার পদ্ধতি আমরা জানি। এইটাকে আমরা বলছি এখানে যে কোএফিসিয়েন্ট গুলো ব্যবহার করা হয়েছে, কোএফিসিয়েন্ট অর্থাৎ সহগগুলো ব্যবহার করা হয়েছে, এগুলো আমরা যে কোনো ওজন অনুপাতে নিয়ে আমরা এখানে মিশ্রণ ব্যবহার করতে পারি, যে কোনো ওজন অনুপাতে আমরা নিতে পারি। এখানে এই কন্ডিশনগুলো থাকলে আমরা এখানে এই ধরনের মিশ্রণগুলো এখানে আমরা ব্যবহার করব, সেখান থেকে কি করব না পৃথকীকরণ করব। আচ্ছা একটা জিনিস এখানে লক্ষ্য করতো, আর কোনো রাসায়নিক বিক্রিয়া করবে না মানে যে দুটো মিশ্রণ আমি নিয়েছি, যে দুটো পদার্থের মিশ্রণ বা 2 বা ততোধিক মিশ্রণ আমি নিয়েছি, তারা নিজেদের মধ্যে কোনো রাসায়নিক বিক্রিয়া করবে না মানে তাদের নিজেদের কি না নিজেদের ধর্ম বজায় থাকবে, নিজেদের সেপারেটলি ধর্ম যা ছিল সেটা বজায় থাকবে, তাই না, সেটা কি বজায় থাকবে, সেটা বজায় থাকবে। এই ধরনের মিশ্রণ আমরা এখানে ইউজ করব। অর্থাৎ যে সেই মিশ্রণ আমরা ব্যবহার করব না, বা যে কোনো দ্রবণ ব্যবহার করব না, আমরা দ্রবণে একটা স্পেশাল একটা টাইপ এখানে ব্যবহার করব, যার মধ্যে কি কন্ডিশন থাকবে এইগুলো থাকবে, কোনো রাসায়নিক বিক্রিয়া করবে না, কোনো রাসায়নিক বিক্রিয়া না করা মানে কি তাদের নিজেদের ধর্ম বজায় থাকবে। আর 2 নম্বর কি, যে কোনো মৌলিক বা যৌগিক পদার্থের মিশ্রণ হতে পারে, মৌলিক মানে কি একই টাইপের, যৌগিক মানে কি আলাদা টাইপের, যে উদাহরণগুলো আমি বললাম। আর কি আমি যে কোনো ওজন অনুপাতে নিতে পারি, যে এখানে নিয়েছে এই যে 1:3, এখানে 1:3, 1:3 নেওয়ার ফলে কি হয়েছে না 2 ভাগ অ্যামোনিয়া হয়েছে। আমি যে কোনো বিক্রিয়াতে যে কোনো রেশিও অনুসারে আমি নিতে পারি, সেইটা কি এইটা। আচ্ছা এরপর 2 নম্বর যেটা আমরা পড়বো সেইটা কি, 2 নম্বর যেটা আমরা পড়বো সেইটা হচ্ছে যে এই অধ্যায়ে পড়ার প্রয়োজনীয়তা। এই অধ্যায় যে আমরা পড়বো শুধুমাত্র যে পড়ে যাবো এমন কিছু না, নিশ্চয়ই এর কোনো উপকারিতা আছে বা প্রয়োজনীয়তা আছে, সেই প্রয়োজনীয়তা নিয়ে আমরা আলোচনা করবো। কেন এই অধ্যায়ে আমরা পড়তে যাব, বা এই অধ্যায়ের প্রয়োজনীয়তা কি, বিশেষ কিছু তো একটা প্রয়োজনীয়তা আছে, না হলে আমরা পড়বো কেন, সেই প্রয়োজনীয়তা নিয়ে আমরা এখানে আলোচনা করব। আচ্ছা দেখো, যে এই অধ্যায়ে মূল হচ্ছে কি না বেশিরভাগ যে প্রকৃতি থেকে যেসব পদার্থ আমরা পাই তার বেশিরভাগ কি হয় না বিশুদ্ধ নয়, তার বেশিরভাগ হচ্ছে বিশুদ্ধ নয়, বেশিরভাগ কি বিশুদ্ধ নয়, অর্থাৎ প্রকৃতি থেকে যেসব মিশ্রণগুলো আমরা পাই, প্রকৃতিগত যেসব পদার্থ তার বেশিরভাগ কি তারা হচ্ছে বিশুদ্ধ নয়।
বিশুদ্ধ নয়, অর্থাৎ প্রকৃতিতে একটা মিশ্রণ রূপে এগুলা বিশুদ্ধ নয়, মানে কি না প্রকৃতিতে ওই পদার্থগুলো কি একটা মিশ্রণ রূপে আছে, মিশ্রণ রূপে আছে। আচ্ছা, এই মিশ্রণ থেকে বিভিন্ন পদ্ধতিতে আমরা পৃথকীকরণ করে আমরা জানবো যে এখানে কোনটাতে কি পাওয়া যায়। যেমন সাপোজ 1 নম্বর যদি আমি বলি, এই অধ্যায় পড়ার প্রয়োজনীয়তা কি না, বিভিন্ন ক্ষেত্রে পদার্থগুলির বিশুদ্ধ অবস্থা জানার অবশ্যই প্রয়োজন। কেন বিশুদ্ধ অবস্থা জানার প্রয়োজন? 1 নম্বর, বিশুদ্ধ অবস্থা কেন জানার প্রয়োজন? কেন বিশুদ্ধ অবস্থা জানার প্রয়োজন? সেটা যে ধরো তোমাকে কিছু একটা দিয়ে দেওয়া হলো, ধরো HCl তোমাকে দিয়ে দেওয়া হলো, তুমি জানো না ওইটা কি, সেটা এবার আমি ধরে নিয়েছি ওটা কনসেন্ট্রেট হতে পারে অথবা ডাইলিউট হতে পারে, অর্থাৎ লঘু হতে পারে ঘন হতে পারে। তোমাকে HCl দিয়ে দেওয়া হলো, তুমি যদি না জানো, যে এটা একটা অ্যাসিড, বা এটা একটা কনসেন্ট্রেট অ্যাসিড, ঘন অ্যাসিড, তাহলে তুমি যদি না জেনে ওইটা তুমি যদি নাড়াচাড়া করো বা হাত দিয়ে দাও, তাহলে সেক্ষেত্রে বিপদ হতে পারে। আর 2 নম্বর কি না, ধরো যে ডায়মন্ড বা গোল্ড, এদের কি না গুণগত মান অনেকটাই বেশি, কারণ প্রকৃতিতে কম পরিমাণে পাওয়া যায়। এছাড়াও কি এদের একটা স্পেশাল একটা প্রপার্টিজের জন্য এগুলা ব্যবহার করা হয় তো অলংকার হিসেবে। যাই হোক, এগুলা যদি আমি বাহ্যিক গুণগত মান যদি আমি না জানি, তাহলে সেদিক দিয়ে আমি ঠকে যাওয়ার সম্ভাবনা আছে, আমাকে মানুষ ঠকে দিতে পারে, বা যারা জানে, যেমন আমাদের অতীতে যদি আমি ফিরে যাই, ওই যে আমাদের ইংরেজ শাসনের মতো, এইভাবে আমরা ঠকে দিতে পারি। সেই জন্য আমরা প্রথম আমরা কি জানবো না, বিশুদ্ধ অবস্থা জানার অত্যন্ত প্রয়োজনীয়তা আছে। যে কোনো কিছুর একটা বিশুদ্ধ অবস্থা, বিভিন্ন ক্ষেত্রে ওইসব পদার্থের বিশুদ্ধ অবস্থা জানার প্রয়োজনীয়তা আছে। এই জানার প্রয়োজনের পিছনে কি আছে না, পদার্থটি ভৌত, অর্থাৎ বাইরের, ভৌত ধর্ম, বাইরের ধর্ম, ও তার রাসায়নিক ধর্ম কি সেইটা সম্বন্ধে যাতে আমরা জানতে পারি সেইটা সম্বন্ধে। 2 নম্বর কি, তার গুণগত মান বিশ্লেষণ করে আমরা কি না যৌগটি কোন মৌল দ্বারা গঠিত হতে পারে, গঠিত হয়েছে সেটা নিয়ে আমরা জানতে পারি। আর আর কি না, আজ যেটা জানতে পারি সেটা হচ্ছে বিভিন্ন রকম ঔষধ শিল্পে, কি করা হয় না, প্রাকৃতিক ও কৃত্রিম ড্রাগ ব্যবহার করা হয়। প্রাকৃতিক, ন্যাচারাল, প্রাকৃতিক ও কৃত্রিম ড্রাগ, সেটা আবার কি জিনিস ড্রাগ? ড্রাগ হচ্ছে সিনথেসিস করে পাওয়া যায়, যারা কেমিস্ট্রির উপর PhD করছে তারা হচ্ছে এইসব কাজ করে, বা আমরা যে ওষুধ খাই সেই সমস্ত কিছুই মূল ফর্মুলার কাছ থেকে, যা কিছু বাইন্ডিং কাছ থেকে সবই কি করে কেমিস্টরাই করে, ওনারাই করে। ওখানে ড্রাগ সিনথেসিস করে, ওই ড্রাগকে আমরা বিভিন্ন রকম ওষুধ হিসেবে বা ওর কার্যকারিতা অনুসারে বিভিন্ন রকম ক্ষেত্রে আমরা এটা ব্যবহার করি। আচ্ছা, প্রাকৃতিক ও কৃত্রিম ড্রাগ, প্রাকৃতিক ও কৃত্রিম ভাবে ড্রাগ যেসব তৈরি করা হয়, যেসব ড্রাগ আমরা যেসব ড্রাগ আমরা কি না ওই ড্রাগগুলো কি হয় বিশুদ্ধ অবস্থায় পাওয়ার প্রয়োজনীয়তার জন্য আমরা কি ব্যবহার করি। আচ্ছা, 2 নম্বর কি, 2 নম্বর হচ্ছে যে কোনো একটা রাসায়নিক বিক্রিয়া, যদি কোনো একটা রাসায়নিক বিক্রিয়া একাধিক পদার্থ উৎপন্ন হয়, কোনো একটা রাসায়নিক বিক্রিয়া একাধিক পদার্থ, ধরো এইটা অ্যাসিড আর কি ক্ষারে, অ্যাসিড আর বেসের বিক্রিয়া, ধরো HCl, HCl প্লাস কি, HCl প্লাস আমি অ্যাসিড হিসেবে HCl নিলাম, ক্ষার হিসেবে NaOH নিলাম। এটা একটি খুবই দ্রুতগতি সম্পূর্ণ একটা বিক্রিয়া, খুবই দ্রুতগতি, 10 টু দি মাইনাস দিয়ে হয় এর মান, অর্থাৎ দেওয়ার সাথে সাথেই বিক্রিয়া হয়ে যায় কয়েক মিলি সেকেন্ডের মধ্যেই। অ্যাসিড আর ক্ষার, এটা কি অ্যাসিড ক্ষারের বিক্রিয়া, আমরা কি জানি যে লবণ আর জল উৎপন্ন হয়, লবণ কি এখানে NaCl, সোডিয়াম ক্লোরাইড NaCl, আর কি জল, সোডিয়াম ক্লোরাইড আর জল। এখানে বিক্রিয়াজাত পদার্থ হিসেবে কি কি উৎপন্ন হয়েছে, বিক্রিয়াজাত পদার্থ হিসেবে লবণ উৎপন্ন হয়েছে, জল উৎপন্ন হয়েছে। এবার কি বিক্রিয়াজাত পদার্থ হিসেবে একের অধিক পদার্থ উৎপন্ন হয়েছে, সেই একের অধিক পদার্থ যদি আমি পৃথক করতে চাই বা আলাদা করতে চাই,
রাসায়নিক বিক্রিয়া, তাহলে কি না এই অধ্যায় পড়ার প্রয়োজনীয়তা বা জ্ঞান অর্জন করার প্রয়োজনীয়তা আছে। এছাড়া মূল যেটা ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যেটা খুবই গুরুত্বপূর্ণ, সেটা আমরা ক্লিয়ার আমরা আলোচনা করবো। সেটা হচ্ছে ভূগর্ভস্থ থেকে যেসব খনিজ তেল, ভূগর্ভস্থ থেকে যেসব আমরা খনিজ তেল পাই, মূলত এইখানটায় এর 90% ইউজেস হয়। ভূগর্ভস্থ থেকে যেসব খনিজ আমরা তেল, খনিজ তেল খনিজ তেল বা পেট্রোলিয়াম, ওখানে কি না মিশ্রিত অবস্থায় অনেক কিছু আছে, যেমন আছে পেট্রোল আছে, পেট্রোল যেমন আছে পেট্রোল, যেমন আছে পেট্রোল আছে, আর কি ডিজেল আছে, পেট্রোল ডিজেল, পেট্রোল ডিজেল, আর কি ইত্যাদি, পারফিউম ইত্যাদি সব আছে। এইগুলো কি না এইগুলো আমরা কি এই পৃথকীকরণের মাধ্যমে প্রত্যেক পদার্থকে আমরা আলাদা আলাদা হিসেবে পাই। সেই জন্য কি এই অধ্যায়ের পর প্রয়োজনীয়তা হচ্ছে এটাই। এবার আমরা যেটা নিয়ে আমরা আলোচনা করবো সেইটা কি, সেইটা হচ্ছে পৃথকীকরণের পদ্ধতি। পৃথকীকরণের পদ্ধতি, পৃথকীকরণের পদ্ধতি নিয়ে আমরা আলোচনা করবো। যে এখানে যে পৃথকীকরণ যে পদ্ধতি, কয়েকটা পদ্ধতি, তার আগে আমরা জানবো যে পৃথকীকরণ যে পদ্ধতি, এটা কার উপর ভিত্তি করে আমরা পৃথকীকরণ করব। সেইটা কি না সেইটা হচ্ছে মিশ্রণের যে উপাদানে, মিশ্রণের উপাদান, মিশ্রণের যে উপাদানগুলো আছে, মিশ্রণের যে উপাদান আছে, সেই উপাদানের কি না উপাদানের এক নম্বর কি না এক নম্বর গলনাঙ্কের উপর ভিত্তি করে, গলনাঙ্কের উপর ভিত্তি করে আমরা পৃথকীকরণ করতে পারি। 2 নম্বর কি 2 নম্বর স্ফুটনাঙ্ক, স্ফুটনাঙ্ক বয়লিং পয়েন্ট, স্ফুটনাঙ্ক বা বয়লিং পয়েন্ট, স্ফুটনাঙ্ক, স্ফুটনাঙ্ক স্ফুটনাঙ্ক বা কি না দ্রাব্যতা, 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 এইগুলোর উপর নির্ভর করে আরো কি না তোমার হচ্ছে উদ্বায়িতা, উদ্বায়িতা হতে পারে, উদ্বায়িতা, 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 এবং কি ঘনত্ব, হতে পারে কি ঘনত্ব, উদ্বায়িতা, ঘনত্ব, এইগুলোর উপর নির্ভর করে ইত্যাদি আর অনেক কিছু আছে। এইগুলোর উপর নির্ভর করে আমরা কি করব না পৃথকীকরণ করব। কার উপর ভিত্তি করে না এইগুলোর উপর ভিত্তি করে, ঘনত্বের উপর নির্ভর করে, উদ্বায়িতার উপর নির্ভর করে, দ্রাব্যতার উপর নির্ভর করে, কোনো কোনো ক্ষেত্রে আমরা স্ফুটনাঙ্ক দেবো, কোনো ক্ষেত্রে আমরা গলনাঙ্ক দেবো। এদের উপর নির্ভর করে আমরা কি না এই উপাদানগুলিকে আমরা কি করবো আলাদা আলাদাভাবে পৃথকীকরণ করব। এবার আমরা পড়বো যে পৃথকীকরণ কত। আচ্ছা, এই লাস্ট দুটো যেটা, ওই লাস্ট দুটো আমরা কি যেটা হচ্ছে ক্রোমাটোগ্রাফি ক্লাস 1, ওইটা আমরা হায়ার এডুকেশন অর্থাৎ যখন আমরা বিএসসি অথবা পরবর্তীকালে যখন পিএইচডি গবেষণা করব তখন এইগুলো নিয়ে আমরা আলোচনা করব। ওইগুলো নিয়ে আমরা পড়াশোনা করব, আর এইগুলো আমাদের আছে। যাই হোক, আজ এতটাই থাকুক। তোমাদের কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই বলবে। আর কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করবে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবে।